আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। সেই সাথে সকলকে জানাচ্ছি গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং বর্তমানে এই করোনা পরিস্থিতিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো, বাড়িতে লেখাপড়া নিয়মিত করছো। তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ক্লাসে আমি সংযুক্ত হলাম। তোমাদের সাথে আজকে আলোচনা করব একটি গদ্য নিয়ে। তোমরা যেখানে আছো, সামনে বই খাতা থাকলে এগুলো নিয়ে বসো এবং আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি গদ্য নিয়ে কথা বলবো, যেখানে বাংলাদেশের ঋতু সম্পর্কে আমরা জানতে পারবো, প্রত্যেকটি ঋতুর বৈচিত্র্য সম্পর্কে জানতে পারবো। তোমরা কি বলতে পারবে আমি তোমাদের কোন গদ্যটির কথা বলতে যাচ্ছি? হ্যাঁ, বাংলাদেশের প্রকৃতি। চতুর্থ শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথমে রয়েছে বাংলাদেশের প্রকৃতি নামক এই গদ্যটি। এই গদ্যটি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। তোমরা লক্ষ্য করো, বাংলাদেশের প্রকৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই গদ্যটি পাঠ করে তোমরা যে জানতে পারবে, অর্থাৎ গদ্যটির শিখন ফল যেগুলো রয়েছে এগুলো এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, শিখন ফল অর্থাৎ এই গদ্যটি পাঠ শেষে তোমরা যা জানবে তা হলো ষড়ঋতু সম্পর্কে জানবে, অর্থাৎ বাংলাদেশের ষড়ঋতু সম্পর্কে তোমরা জানবে, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য সম্পর্কে জানবে। এখানে যে 6টি ঋতু রয়েছে, প্রত্যেকটি ঋতুর আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে, এ সম্পর্কে তোমরা জানতে পারবে। আর এই রচনায় উল্লেখিত শব্দের অর্থ জানবে। রচনার শেষে কিছু শব্দ দেওয়া রয়েছে যেগুলোর অর্থ তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের রচনাটির শিখন ফল। আমরা শিরোনাম এবং শিখন ফলগুলো জেনে নিলাম। এখন এই রচনাটির মূল ভাব সম্পর্কে আমরা জানব। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে প্রতি 2 মাস পর পর ঋতু বদল হয়। প্রত্যেকটি ঋতু আলাদা আলাদা বৈচিত্র্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়। প্রত্যেকটি ঋতুর একটি স্বাতন্ত্র্য রয়েছে এবং এই প্রত্যেকটি ঋতুই তাদের আলাদা বৈচিত্র্য দিয়ে, সৌন্দর্য দিয়ে আমাদের বাংলাদেশকে সুজলা সুফলা এবং শস্যমণ্ডিত সৌন্দর্যময় করে তোলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখন আমরা এই রচনাটি সম্পর্কে জানব। এখানে 6টি ঋতু সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 6টি ঋতু হচ্ছে, যেমন 1 নম্বর রয়েছে গ্রীষ্মকাল, এরপরে রয়েছে বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল,
বসন্তকাল। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা লক্ষ্য করো আমাদের বাংলাদেশে এই 6টি ঋতুই নিয়মিত যাওয়া আসা করে। এই ঋতুগুলো হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকাল। বাংলাদেশের প্রকৃতি এই রচনাটির মধ্যে এই 6টি ঋতুর বর্ণনাই আমরা খুঁজে পাব। প্রথমে রয়েছে গ্রীষ্মকাল। তোমরা দেখো এখানে গ্রীষ্মকাল সম্পর্কে বর্ণনা রয়েছে, আমি রচনাটি পড়ছি, তোমরা শোনো। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রতি 2 মাসে হয় একটি ঋতু। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আসে শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হচ্ছে হেমন্তকাল, পৌষ আর মাঘ শীতকাল, ফাল্গুন ও চৈত্র এই 2 মাস মিলে হচ্ছে বসন্তকাল। এখানে প্রতিটি কালে 2টি করে মাস রয়েছে। যে যে মাস নিয়ে যে কালটি গঠিত সে বিষয়গুলো আমরা জানলাম। এরকমভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে, অর্থাৎ এই 6টি ঋতুই সারা বছর ধরে আমাদের মাঝে একটির পর আর একটি চলে আসে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না, অনেক দেশে 2টি কি 3টি ঋতু দেখা যায়। পৃথিবীর সর্বত্র 6টি ঋতু নেই, কোথাও 2টি রয়েছে, আবার কোথাও 3টি রয়েছে, খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি রয়েছে নতুন নতুন সাজ, অর্থাৎ এক একটি ঋতুতে প্রকৃতি এক এক রকমভাবে সজ্জিত হয়, তার সাজসজ্জার রূপ আলাদা ধরনের। এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। গ্রীষ্মকালে যে চেহারা আমরা দেখি সেটি বর্ষাকালে গিয়ে পাই না, আবার বর্ষাকালে যেটি দেখি শরৎকালে গিয়ে তার অন্য রূপ ধারণ করে। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য শুধু পরিবর্তন হয়, কিন্তু কখনো একদম শেষ হয়ে যায় না। প্রথমে গ্রীষ্মকালের কথা আমরা দেখি। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যায়। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রে অসহ্য তাপ, দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রীষ্মকাল প্রচণ্ড গরমকাল আমরা এটা জানি। এ সময় মাথা ফাটা রোদ, মাঠ কাঠ সব ফেটে যায় রৌদ্রে। আমরা যদি বাইরে কেউ বের হতে চাই তাহলে ছাতা মাথায় বের হতে হয়। তবে যতই গরম হোক, যতই অসহ্য হোক, এ সময় মিষ্টি মধুর ফল পাওয়া যায়, যেমন আম, কাঁঠাল, আনারস, লিচু ইত্যাদি সুমিষ্ট ফল এ সময়ে পাওয়া যায়। তাই গ্রীষ্মকালকে মধুমাস বলা হয়। এরপরে আসে বর্ষাকাল। গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষা আবার অন্যরকম চেহারা দেখা যায়। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায়, তবে ধীরে ধীরে কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম রয়েছে, একে বলা হয় ইলশে গুড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে, বর্ষায় ফোটে কদম, কেয়া ও নানা রকম ফুল। শিক্ষার্থী বন্ধুরা, গ্রীষ্মের পর যে বর্ষা আসে, এই বর্ষায় ভিন্ন রকমের রূপ আমরা প্রকৃতিতে দেখতে পাই। সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে যায়, কখনো হুড়মুড় করে বৃষ্টি আসে, কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো ঝমঝমে বৃষ্টি। হালকা যে বৃষ্টি তার নাম দিয়েছেন ইলশে গুড়ি। আবার মুষলধারে বৃষ্টি রয়েছে, এটি হচ্ছে অনবরতভাবে বৃষ্টি পড়তেই থাকে, সেটা হচ্ছে মুষলধারে বৃষ্টি, বড় বড় ফোঁটায় পড়ে। আবার কখনো ঝমঝম করে বৃষ্টি পড়ে, টিনের চালে এই ঝমঝম বৃষ্টির শব্দ শুনতে বেশ ভালো লাগে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সময়ে নানা ধরনের ফুল ফোটে, যেমন রয়েছে কদম, কেয়া, আরও বিভিন্ন ধরনের ফুল এ সময়ে দেখা যায়। এবার আমরা আসি শরৎকাল। গ্রীষ্ম, বর্ষা, এরপরে আসে শরৎকাল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। আমরা বর্ষাকালে প্রকৃতির যে রূপ বা বৈচিত্র্য বা যে সৌন্দর্য দেখি, শরৎকালে তার ভিন্ন রূপ দেখা যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, অর্থাৎ
তুলো ধুনো করলে যেমন সেটা অত্যন্ত হালকা হয়ে যায় এবং বাতাসে উড়ে বেড়ায়, শরৎকালের আকাশে আমরা যদি দেখি এ সময় আকাশটা বেশ পরিষ্কার থাকে এবং তুলোর মতো মেঘগুলো ছুটোছুটি করে ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল, একদম পরিষ্কার আকাশ নীল রঙের। এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়। শরৎকালের যেটি প্রধান বৈশিষ্ট্য আকর্ষণ সেটি হচ্ছে নদীর তীরে তীরে কাশ ফুল আমরা দেখতে পাই। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে, নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। শরৎকাল চলে যাওয়ার সাথে সাথেই হেমন্তকাল আসে। এ সময় মাঠে মাঠে পাকা ধান এর শীষ বাতাস দোল খাইতে আমরা দেখি। বেশ সৌন্দর্য এই সময়ে লক্ষ্য করা যায়। পাকা ধান কাটার পর কৃষকের ঘরে ঘরে আনন্দ বিরাজ করে এবং নতুন ধানের এই নতুন চালে তারা নবান্ন উৎসব পালন করে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়, উত্তর দিক থেকে আসা এই হাওয়া খুবই ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি নানা পিঠা পুলি, গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শীত চলে যাওয়ার পরে আসে হেমন্তকাল। হেমন্তের পরে আসে শীতকাল। প্রথমে হচ্ছে গ্রীষ্মকাল, তারপরে বর্ষাকাল, এরপরে শরৎকাল, এরপরে হেমন্তকাল। হেমন্তের পরে আসে শীতকাল। শীতের শুরুতে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইতে থাকে, আর এ সময়ে আমরা সবাই গরম কাপড় বা মোটা কাপড় পরিধান করি। উত্তরে হাওয়া বইতে থাকে। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়, দিনের বেলায়ও কি গরম কাপড় পরতে হয়। শীতে এ সময় মজার বিষয় হচ্ছে শীতে খেজুরের যে রস পাওয়া যায়, এই রস দিয়ে মধুর পিঠাপুলি তৈরি করা হয় এবং পিঠে পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। শীতকাল শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় হেমন্তকাল। যেই শেষ হলো এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল। শীতকাল শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় বসন্তকাল। ফুরফুরে সুন্দর বাতাস বয়, বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে, কোকিলের ডাক বড় মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, নানা রঙের ফুলে ভরে যায় গাছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বসন্তকাল যখন আসে, শীতের রিক্ততা শূন্যতা সব দূর হয়ে দেখা যায় এই সময় গাছে গাছে নতুন কচি পাতা বের হয় এবং গাছে গাছে কোকিল ডাকে, মৃদুমন্দ হাওয়া বইতে থাকে। শীতের রুক্ষতা আস্তে আস্তে দূর হতে থাকে এবং প্রকৃতিতে স্বাভাবিক পরিবেশ শুরু হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে এই 6টি ঋতু এভাবে আসে যায়। ষড় ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের প্রকৃতি এই রচনাটিতে 6টি ঋতুর বর্ণনা রয়েছে এবং 6টি ঋতু গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, এই প্রত্যেকটি বা 6টি ঋতু নিয়ে আমি আলোচনা করেছি এবং 6টি ঋতুর বর্ণনা এখানে দিয়েছি। এখন আমরা জেনে নেব এই রচনাটিতে কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলোর অর্থ আমাদের জানা খুবই জরুরি। যেমন শব্দ রয়েছে ইলশে গুড়ি, মুষলধারে। ইলশে গুড়ি, মুষলধারে। এরপরে রয়েছে পেজা তুলো, ষড়ঋতু।
ষড় ঋতু, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্ম। বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্মকাল, তাপ, এরপরে রয়েছে পাড়, বিচিত্র। বিচিত্র, আরেকটি শব্দ রয়েছে নবান্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে যে শব্দগুলো রয়েছে রচনাটিতে, এর অর্থগুলো আমরা জেনে নেব। যেমন রয়েছে বিচিত্র, পাড়, তাপ, ইলশেগুড়ি, মুষলধারে, তেজাতুলো, ষড় ঋতু, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্মকাল, নবান্ন। এই শব্দগুলো আমাদের রচনাটির মধ্যে রয়েছে, এর অর্থগুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমে রয়েছে বিচিত্র। বিচিত্র শব্দের অর্থ হচ্ছে নানা রকম বা বিভিন্ন ধরনের, এরকম অর্থ হতে পারে। তাহলে আমরা লিখতে পারি নানা রকম। পাড় অর্থাৎ নদীর পাড়, অর্থ হচ্ছে কিনারা। এরপরে রয়েছে তাপ, অর্থ হচ্ছে উষ্ণতা। ইলশেগুড়ি, অর্থ হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি। হালকা ঝিরঝিরে বৃষ্টি। ইলশেগুড়ি অর্থ হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি। এরপরে রয়েছে মুষলধারে, অর্থাৎ খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি হয়, অর্থাৎ খুব বড় বড় ফোঁটায় বৃষ্টি। খুব খুব বড় বড় ফোঁটায় বৃষ্টি। পেঁজাতুলো। পেঁজাতুলো অর্থ হচ্ছে তুলো ধুনো বা টেনে যা আঁশ বের করা হয় তাকে বলা হচ্ছে পেঁজাতুলো। তুলো টেনে যে আঁশ বের করা হয়। ষড় ঋতু অর্থাৎ 6 ঋতু। বর্ষাকাল, আমরা বুঝি বর্ষাকাল বলতে বৃষ্টির সময়। আমরা মাস উল্লেখ করে লিখতে পারি, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস মিলে বর্ষাকাল। এরপরে রয়েছে অসহ্য, যা সহ্য করা যায় না, যা সহ্য করা যায় না।
গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল। নবান্ন নতুন ধানের উৎসব। নতুন ধানের উৎসব সাধারণত দেখা যায় কৃষকের আগিরায় নতুন ধান উঠলে এই নতুন ধান থেকে যে চাল করা হয় সেই চাল দিয়ে খাওয়া দাওয়ার যে উৎসব সেটি হচ্ছে নবান্ন উৎসব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শব্দার্থগুলো দেখো। বিচিত্র অর্থ হচ্ছে নানা রকম, পাট কিনারা, তাপর্ত উষ্ণতা, ইলশে গুড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি, মুষলধারে খুব বড় বড় ফোঁটায় বৃষ্টি, পেঁজা তুলো, তুলো টেনে যে আঁশ বের করা হয়। আর তুলো শব্দের অর্থ হচ্ছে তুলা, অর্থাৎ আঁশের মতো যে তুলা। ষড়ঋতু 6 ঋতু। বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মাস মিলে বর্ষাকাল, অসহ্য যা সহ্য করা যায় না। গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ। নবান্ন নতুন ধানের উৎসব। এই ছিল শব্দার্থগুলো। এরপরে কিছু প্রশ্ন রয়েছে, আমি উত্তর বলে দিচ্ছি। যেমন রয়েছে, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে? আমরা জানি বাংলাদেশে 6টি ঋতু, তাহলে বছরে এখানে 6টি ঋতু আসে। বছরে 12 মাসের নাম বলি এবং লিখি। বছরে 12 মাসের নাম হচ্ছে যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় বলেও লিখি। এটি আমরা প্রথমে পড়েছি। বৈশাখ জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্তকাল। আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। এখানে আমরা পড়েছি বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢাকা থাকে, সারাদিন বৃষ্টি হয়, কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো ঝমঝমে বৃষ্টি, অর্থাৎ কখনো ইলশে গুড়ি, কখনো মুষলধারে বৃষ্টি। আবার যদি আমরা শীতকালে দেখি তাহলে দেখা যায় শীতকাল রুক্ষ শূন্য, এখানে এ সময় বৃষ্টি নেই, কুয়াশা থাকে এবং সর্বত্র শুষ্কতা বিরাজ করে। কোন ঋতু আমার বেশি পছন্দ, পছন্দের কারণ কি লিখে জানাই। এটি এক একজনের এক এক ঋতু বেশি পছন্দ হতে পারে। কারো যদি বর্ষাকাল পছন্দ হয়, বর্ষা ঋতুকে কেউ ভালো মনে করতে পারে, যেমন সারাদিন বৃষ্টির শব্দ শুনতে কারো ভালো লাগতে পারে। এ সময় মাঠঘাট সর্বত্র পানিতে ডুবে যায়, নৌকায় চলাচল করে ভালো লাগতে পারে, বেশি মাছ পাওয়া যায়। এভাবে দেখা যায় এক একজনের এক ঋতু ভালো লাগতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গদ্যটি বাড়িতে ভালো করে পড়বে, তাহলে এই আলোচনা, আমি যেটুকু আলোচনা করলাম, এই আলোচনাটা তোমাদের কাছে আরও সহজ হবে এবং তোমরা এই গদ্য সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে এই অনলাইন ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।